রাজনীতির মাঠে পরস্পর বিরোধী হলেও অটুট বিএনপি জামাত ঐক্য, ফ্যাসিবাদের বিচার নিশ্চিতে নতুন দলের প্রতি আহ্বান। দেশের বিভিন্ন স্থানের সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত, আহত আরও ৭। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি। বৃষ্টির অজুহাতে ফের ঊর্ধ্বমুখী রাজধানীর কাঁচা বাজার, বেড়েছে বেশিরভাগ সবজি তরকারির দাম, তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। এবং ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত, গাজায় ইসরায়েলি বর্বরতায় ৪৫ ফিলিস্তিনির প্রাণহানি, আহত আরও শতাধিক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী বক্তব্য দিলেও বিএনপি জামাত ঐক্য অটুট থাকবে বলে মনে করেন দল দুটির নেতারা। মোহনা টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ। ফ্যাসিবাদের বিচার নিশ্চিতে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এনসিপি সহ নতুন রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান তারা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। দেশের রাজনীতির ইতিহাসে জামায়াত বিএনপি ভোটের জোট কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছে। তবে ২৪-এর অভ্যুত্থানের পর পরস্পর বিরোধী রাজনৈতিক বক্তব্যে সে সম্পর্ক কিছুটা শীতল। নির্বাচন সহ সমসাময়িক পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানালেন বৃহৎ দল দুটোর নেতারা। দলীয়ভাবে কিংবা জাতীয় ইস্যুতে বিএনপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে জানিয়ে তৃতীয় বা চতুর্থ সারির নেতাদের বক্তব্য আমলে না নেয়ার পরামর্শ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নাম উল্লেখ করে আমাদের বিভেদ অনৈক্য তৈরি করার কোনো কথা, কোনো প্রচেষ্টা, কোনো ভূমিকা আমাদের পক্ষ থেকে নেই। কোনো দলের হাইকমান্ডের কোনো কথা না হলে নিচে ৩-৪ পঞ্চম সারির লোকেরা কি বলল, এটাকে আমরা ঠিক দলীয় কথা হিসেবে আমলে নিই না। এটা রাজনীতিতে অনেকেই লাইমলাইটে আসার জন্য কথা একটা বোমা ছেড়ে দেয়। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও জামাতের সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গড়ে ওঠা ঐক্য অটুট রয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ। দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য অতি দ্রুত নির্বাচনের প্রশ্নে এই বিষয়গুলোর বিষয়ে যাতে ফ্যাসিবাদ বিরোধী মূল শক্তিগুলো একই সুরে কথা বলে। তবে দুই দলের নেতাই প্রাধান্য দিয়েছেন প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময় জাতীয় নির্বাচনের। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। তাহলে এই ২,০০০ মানুষের আত্মদান, হাজার হাজার লোক আহত হয়ে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেটার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সংস্কার বলতে আজকে যা আলোচিত হচ্ছে তার সিংহভাগ ৩১ দফার মধ্যে আগে থেকেই সংযুক্ত আছে। অতীতে ৯১ সালের বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, মাত্র ৩ মাসের মধ্যে যে নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনটা বাংলাদেশে আজও পর্যন্ত সবচাইতে বেশি ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন। এনসিপি সহ নবগঠিত রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। গণ আকাঙ্ক্ষার যে তাড়না নিয়ে তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দলটা গঠন করেছে, সে আকাঙ্ক্ষা পূরণে যদি তারা নিরবচ্ছিন্ন চেষ্টা করে, আন্তরিক থাকে, কোনো লোভ এবং কোনো ভয়ের কাছে মাথা নত না করে, তাহলে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা সহায়ক শক্তি হিসেবে আবির্ভাব করবে। এই যে ইসলামী দলগুলি, জামাত ইসলামী বা ইসলামী রাজনীতি, এই সমস্ত ইসলামী রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। এটা জিয়াউর রহমান সাহেব তৈরি করে দিয়েছেন। রাজনীতিতে যত দল হবে, যত মত হবে, রাজনীতির সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। স্বৈরশাসকের গুম, খুন, গণহত্যা সহ যাবতীয় অপকর্মের বিচার নিশ্চিত সহ বৃহত্তর জাতীয় স্বার্থে নিজেদের ঐক্য ধরে রাখার পক্ষে মত দিয়েছেন দুই নেতা। একটা ন্যাশনাল ইউনিটি যদি পরিবেশ হয় কোনো কমন ইস্যুতে, জামাত ইসলামী তাতে প্রস্তুত আছে। বৃহত্তর স্বার্থে যদি কোনো রকমের মতভেদ, মতানৈক্য তৈরি হয়, তাহলে এর সুবিধাটা ফ্যাসিবাদী শক্তি যারা লালন করেন তারাই কিন্তু এই সুবিধাটা গ্রহণ করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ লড়াই, সংগ্রাম আর নানা চড়াই উতরাই পেরিয়ে যেন এক নতুন সকাল দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির রাজনৈতিক দর্শনে নতুন করে আস্থা রাখছে জনগণ, এমনটা মনে করছে দলটি। আর এই নতুন প্রত্যয়ের মুখ্য বাহক এখন সংগঠনের তরুণ নেতৃত্ব। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
জুলাই আগস্টের আন্দোলন প্রতিটি মানুষ তো বটেই, প্রতিটি রাজনৈতিক দলের কাছেই ভিন্নভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে দাঁড়ায়, আর সেখানে রসদ যোগায় জাতীয়তাবাদী নানা শক্তি। চট্টগ্রামেও তরুণ রাজনীতিকরা নিজেদের অবস্থান জানিয়ে দেন সংগ্রামের নানা পথ দিয়েই। এই বাস্তবতায় তরুণদের উপর আস্থা রেখে আন্দোলনের কৌশল নিয়েছিলেন তারেক রহমান। স্বাধীনতার পরে থেকে আজকের দিন পর্যন্ত বিএনপি যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে 2000-এর বেশি নেতাকর্মীর উপর, যাদের অধিকাংশই জুলাই অভ্যুত্থান সহ 17 বছর আন্দোলনে মারাত্মক রকমের ভূমিকা রেখেছে, মারাত্মক সাহসী ভূমিকা রেখেছে, আর কোনো রাজনৈতিক দল জীবনে করেছে কিনা প্রশ্নের উত্তর হচ্ছে করেনি। আমাদের নেতা জনাব তারেক রহমান যে উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে পুনর্গঠন করেছেন, সেটা যেন হয় দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তরুণদের মেধা ও শ্রম দিয়ে সরকার বিরোধী আন্দোলনের ভিত গড়ে উঠেছে, শত নির্যাতনেও তা ভাঙা যায়নি। তারেক রহমান জনপ্রিয় নেতাদের উত্তরসূরিদের সামনে এনেছেন, যারা রাজপথে ও নীতি নির্ধারণে সক্রিয় হয়ে উঠেছেন। জুলাই আন্দোলনে কিন্তু তরুণ সমাজ একটা বিশাল বড় একটা ভূমিকা ছিল, এটা আমাদের স্বীকার করতেই হবে। যে সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, প্রবীণ যারা আছেন, তারা কিন্তু অনেক বছর পর কাজ করে করে এই জায়গাটায় এসছেন। কাজে এই যে একটা চিন্তাধারা যে শর্টকাটের মাধ্যমে আমি রাজনীতি একটা প্ল্যাটফর্ম যার মধ্যে আমি খ্যাতি পাবো, সেটা কিন্তু ভুল চিন্তা। মূল চিন্তাটা হবে রাজনীতিতে আমি এসেছি কমিটমেন্ট নিয়ে, পরিশ্রম করতে হবে, জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। তারেক রহমানের কৌশল শতভাগ সফল, তরুণরা এখন নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করেছে। বিষয় আর তরুণ রাজনীতিবিদের কথা যদি বলেন, আলাদা করে তরুণ রাজনীতিবিদকে আমি আলাদা করতে চাই না। তরুণের মাঝে যে শক্তি আছে চিন্তার, তরুণের, আমরা তো তরুণ বলতে বুঝি দেহে যে শক্তি আছে এটাও আমরা বলি, তো এই শক্তিগুলোকে কাজে লাগাতে হবে গঠনমূলক কিছুর জন্য। একটি আদর্শের ভিত্তিতেই একটি দল এবং সেই দলের মানুষেরা রাজনীতি করবে। দলটির তরুণ নেতৃত্ব বলছেন, নতুন রাজপথে থাকা নয়, জনগণের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ার দিকেই এখন মনোযোগ তাদের। দলীয় প্রধান এবার সেই সুযোগ করে দিয়েছেন। আগে যেরকম রাজনীতি আমরা দেখে এসেছি, ওই ভুলগুলো যেন আমরা না করি, আর যেই জিনিসগুলো আমরা পছন্দ করে রাজনীতিতে এসেছি ওই জিনিসগুলো যেন আমরা ধরে রাখতে পারি। যারা আসলে মেধাবী তাদেরকে দিয়ে আমরা রাজনীতি করব। আগের রাজনীতির মধ্যে আর এখনের রাজনীতির মধ্যে একটা বড় একটা ডিফারেন্স আছে, একজন আরেকজনকে আমরা কম্পিটিশন হিসাবে দেখি না। জাতীয় কাউন্সিলে তরুণদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে, চলছে সেই প্রস্তুতিও। বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিলেও তরুণদের প্রাধান্য থাকবে, এমনটাই আভাস মিলছে। আর সে কারণেই আসন্ন জাতীয় নির্বাচনেও এ তরুণ নেতৃত্বের উপরই আস্থা রাখছে হাইকমান্ড। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও 7 জন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, এতে আহত হয় আরও 6 জন। পুলিশ জানায়, ভোরে ঢাকাগামী একটি ট্রাক এবং সিলেটগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে 2 জন নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক এবং মাইক্রোবাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, এতে আহত হয় আরও 1 জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় বাসে ছাদ উড়ে গেলে ছাদবিহীন বাস নিয়েই প্রায় 5 কিলোমিটার পথ পাড়ি দেন চালক। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান, ছাদবিহীন বাসটি মাওয়া ওজন স্টেশনের সামনে থেকে আটক করে হাইওয়ে থানা পুলিশ। বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীতে ফের বেড়েছে সবজি তরকারির দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজ এবং রসুনের দামও। চালের বাজারেও কাটেনি অস্থিরতা। সয়াবিন তেল কিনতেও ভোক্তাকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। মাহবুব হাসান রিপনের রিপোর্ট। কেজিতে চাউলের দাম দৈনিক 2-3 টাকা বাড়তে থাকে। আমি আল্লাহর 30 দিন বাজার করি অফিসের, আল্লাহর 30 দিন 2 টাকা 3 টাকা বাড়তেছে, সয়াবিন বাড়তেছে, সবকিছু জিনিসপত্র দাম বাড়ে। বাজারের টানা অস্থিতিশীলতায় এভাবেই নিজেদের অসহায়ত্ব তুলে ধরলেন এই ক্রেতা। চাল, সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এই অসহায়ত্বের কারণ। মিনিকেট আগে যেটা 68-70 টাকা বেচতাম, এখন 80 টাকা বেচা লাগে। প্রতি কেজি 8-10 টাকা বেঁচে গেছে মিনিকেটটা, 176 টাকা করে লিটার। পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 15 থেকে 20 টাকা। বেড়েছে আলুর দামও। আদা রসুনও কিছুটা ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে প্রায় 7-8 টাকা কেজি বাড়ছে, অন্যগুলো রসুন বাড়ছে আমরা 10 টাকা কেজি বাড়ছে বেশি। দাম বাড়ার জন্য বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে অজুহাত হিসাবে দেখছেন বিক্রেতারা।
বৃষ্টির কারণে মনে হচ্ছে প্রভাব পড়ছে। মূলাই 100 টাকা, 120 টাকা, 160 টাকা তরকারির দাম কেজি। তা আমরা কিভাবে চলবো? আমি ইনকামকে বাড়ছে আমাকে ভাই। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, তবে খাসির মাংস 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1200 টাকায়। গাইটাই জবাই করে সেগুলো একটু কম বেশি বিক্রি করে, কেউ 750 টাকা বিক্রি করে, কেউ 800 টাকা বিক্রি করে। দেশি গরু যেটা ভালো গরু এটাই 800 টাকা বিক্রি করে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার দাবি সাধারণ মানুষের। মাহবুব হাসান রিপন, মহড়া সংবাদ, ঢাকা। এবার বন্দরনগরীর চট্টগ্রামের বাজারের হালচাল জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, ছুটির দিনে আজ কেমন দেখছেন চট্টগ্রামের বাজার? রয়েছি চট্টগ্রামের কাজীডেরি কাঁচা বাজারে। আমরা সকাল থেকে কয়েকটি বাজার ঘুরে দেখেছি যে মুরগির দাম কমেছে, কিন্তু সবজির দাম যে বেড়েছে কেজি প্রতি প্রায় 20 থেকে 25 টাকা। আর কয়েকটি সবজির দাম কিন্তু কম রয়েছে। আমি আপনাকে যদি দুই একটা পণ্য দেখাই, অর্থাৎ বেগুন গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 80 টাকা করে, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে 100 টাকা করে। কাঁকরোল রয়েছে, কাঁকরোল 140 টাকা করে বিক্রি করা হচ্ছে। পটল বিক্রি করা হচ্ছে 70 টাকা। বরবটি গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 80 টাকা, এই সপ্তাহে বিক্রি করা হচ্ছে আপনার 100 টাকা। আর শশা রয়েছে, শশা গত সপ্তাহে 80 টাকা করে বিক্রি করা হয়েছিল, এই সপ্তাহে 100 টাকা করে বিক্রি করা হচ্ছে। ঢেঁড়স আগের দামে বিক্রি করা হচ্ছে অর্থাৎ 70 টাকা। আর কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 60 টাকা করে। আর মাছের বাজারটা যদি বলি, মাছ যেহেতু সামুদ্রিক মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে, সেই কারণে সামুদ্রিক মাছ না থাকার কারণে পুকুরের মাছের দাম কিছুটা বেড়েছে এবং ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকার কারণে মাছের দাম বেড়েছে। অন্যদিকে ব্রয়লার মুরগি দাম কমেছে। ব্রয়লার মুরগি 180 টাকা 185 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে আপনার 280 টাকা করে। আর অন্যদিকে গরুর মাংস 950 টাকা এবং 850 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর ডিমের বাজার যদি বলি, লাল ডিম যেটা রয়েছে, লাল ডিম বিক্রি করা হচ্ছে আপনার 120 টাকা করে। আর সাদা ডিম বিক্রি করা হচ্ছে 115 টাকা করে। আর এখানকার যারা এই ক্রেতারা আসছেন, আসলে তারা বলছেন নিত্যপণ্যর যে উদ্যোগতি, তার মধ্যে যে সবজির দাম বেড়েছে, আসলে মানুষের যে আয় ইনকাম না বাড়ায় তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এমনি হিমশিম খাচ্ছে। তার মধ্যে কিন্তু সবজির দাম যে 20 থেকে 25 টাকা বেড়েছে, তারা আসলে খুব প্রকাশ করেছেন। যে তারা বলছেন সরকারের যে বাজার মনিটরিং সংস্থা রয়েছে, তারা যদি বাজার মনিটরিং যদি জোরদার করা হয়, তাহলে এই যে সবজির দাম এবং নিত্য পণ্যের দাম রয়েছে, সেই দামগুলো কিছুটা হলেও কমে আসবে, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং তারা সুন্দর করে তাদের সংসার চালাতে পারবেন। তাহলে আর না হলে আসলে তাদের যে ইনকাম বাড়েনি, সেই তুলনায় যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তারা সংসার চালাতে কিন্তু খুব হিমশিম খাচ্ছে। তো তারা খুব প্রকাশ করেছেন এই ভোক্তারা। তো চট্টগ্রামের কাজীডেরি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফাতেমা। সুমন, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিম ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত জ্বালানি বন্দরে মার্কিন হামলায় নিহত হয়েছে অন্তত 38 জন। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরও 35 ফিলিস্তিনি, আহত শতাধিক। হামাস জানিয়েছে স্থায়ী যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার বিনিময়ে সব বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত তারা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের টেস্ট রিপোর্টে। পশ্চিম ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। এতে নিহত হয়েছে কমপক্ষে 38 জন, আহত হয়েছে শতাধিক মানুষ। হুতি সমর্থিত আল মাসিরা টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আল মাসিরা টিভির তথ্য মতে মার্কিন সেনাবাহিনী হুতি গোষ্ঠীর জ্বালানি উৎস নির্মূলের লক্ষ্যে এ হামলা চালায়। ইরান সমর্থিত হুতিদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর এটি সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
এদিকে ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে শুক্রবার ভোরে খান ইউনিসে এক বিমান হামলায় নিহত হয়েছে একই পরিবারের ১৩ জন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও শতাধিক। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি সকল জিম্মিকে মুক্তি দেওয়ার নতুন শর্ত জানিয়েছে। হামাস বলছে, গাজায় ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ ও সেনা সরিয়ে নিলে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তারা। হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না বলেও সাফ জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটিতে বন্দুক হামলার ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৫ জন। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসে আচমকাই ঢুকে গুলি চালাতে শুরু করে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেখানে ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয়। ইতোমধ্যেই হামলাকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। নীলফামারীতে মনের ইচ্ছা পূরণের জন্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে মনসা পূজা। এছাড়াও বিভিন্ন রোগ থেকে মুক্তির আশায় হিন্দু নারী পুরুষেরা মনসা পূজা পালন করে থাকেন। 2 থেকে 5 দিন পর্যন্ত একটানা চলে এই পূজা। পূজা দেখতে দূর দূরান্ত থেকে নারী পুরুষের ঢল নামে। ঢোল ঢাল বাজিয়ে বাঁশির সুরে তালে তালে চলে অভিনয়। হিন্দু সম্প্রদায়ের ছেলে এবং মেয়েরা পূজা চলাকালীন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করে থাকেন। তবে দিন দিন এই মনসা পূজা হারিয়ে যেতে বসেছে। আমি মানুষ করছি যে আমারটা যদি পুত্র সন্তান হয়, যে আমি মনসা গানটা দেবো 7 দিনের 7 রাত। পদ্মপুরাণ গান মানুষ করে, মানুষের মনে আশা থাকে। আবারও দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্কে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বৃহস্পতিবার বিশ্ব অর্থনীতি নিয়ে এক পূর্বাভাসে কথা জানায় সংস্থাটি। IMF বলেছে, নতুন প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হলেও এতে বিশ্ব পুঁজিবাজারে মন্দা দেখা দেবে না। IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা বলেন, বিশ্ব পুঁজিবাজারে অনিশ্চয়তা মোকাবেলায় সব দেশকে অবশ্যই নিজের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। চীনের বিষয়ে IMF-এর ব্যবস্থাপনা পরিচালক পরামর্শ দিয়ে বলেন, দেশটিকে সামাজিক সুরক্ষার জাল বাড়াতে হবে যাতে মানুষ কম সঞ্চয় করে। অন্যদিকে মার্কিন সরকারকে শুল্ক কমানোর আহ্বানও জানিয়েছেন তিনি। সঠিক পরিকল্পনার অভাবে দেশের ফুটবলের মান দিন দিন তলানিতে নামছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। তবে হামজা চৌধুরীর উপস্থিতিতে দেশের ফুটবলে নতুন জাগরণ হতে পারে বলে মনে করেন তিনি। মোহনা টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক এই গোলকিপার। কাজী পাপ্পুর প্রতিবেদন। ইউরোপিয়ান কিংবা বিশ্ব ফুটবল দুক্ষেত্রেই ফুটবলারদের দুর্দান্ত পারফরমেন্সে বেশি অবদান ক্লাবগুলোর। মেসি, রোনালদো, নেইমার, যাদের নিয়ে এত মাতামাতি, তাদেরও উত্থান ক্লাব থেকেই। বলা যায় বিশ্ব ফুটবলে খেলোয়াড় তৈরির মেশিন হিসেবে ভূমিকা রাখার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্লাব। অথচ উল্টো চিত্র বাংলাদেশে। খেলোয়াড় তৈরিতে ক্লাবগুলো বরাবরই উদাসীন। এতে যেমন ভালো মানের খেলোয়াড় তৈরি হচ্ছে না, তেমনি ভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় বাংলাদেশের খেলার মান দিন দিন তলানিতে নামছে। অবকাঠামোগুলো যদি আপনি ঠিক না করেন এবং আমাদের প্রত্যেকটা ক্লাবে যদি ধরেন ইয়ুথ লেভেলে যদি কোনো ইয়ুথ লেভেলে নিয়ে কাজ না করে, বিশেষ করে বাইরে যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশে কিন্তু প্রত্যেকের কিন্তু ইয়ুথ লেভেলের টিম আছে, স্তরে স্তরে টিম আছে। তো ওই অনুযায়ী যদি আমরা ধরেন একটা মিনিমাম মেনটেন করতে পারতাম ইয়ুথ লেভেলে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাবের কিন্তু ইয়ুথ সাইডটা অনেক স্ট্রং হতো, যেটা করে কিন্তু আমরা পাইপলাইনে অনেক খেলোয়াড় পেতাম। ফেডারেশন চিন্তা ভাবনা করবে কিভাবে পরিকল্পনা করলে সারা বাংলাদেশে ফুটবল জাগরণ হবে। আমার মনে হয় যে প্রত্যেকটা জেলায় লিগের দিকে একদম কনসেন্ট্রেট করতে হবে লোকাল খেলোয়াড়দের। আর বিশেষ করে ভাড়ায় বিদেশি যারা খেলে সারা বাংলাদেশে, এই জিনিসগুলো বন্ধ করে দিতে হবে। হামজা নামে এক উদ্ধারকারী জাহাজ আছে, যেখানেই নৌডুবি সেখানেই হামজা। ডুবন্ত বাংলাদেশ ফুটবলের সেই উদ্ধারকারী নাবিক হতে পারবেন কি হামজা চৌধুরী? এমন প্রশ্নে বাংলাদেশ দলের সাবেক গোলরক্ষক বলেন, তার উপস্থিতি দলকে উজ্জীবিত করবে। এক হামজা আসাতে আমাদের সারা বাংলাদেশে যে নবজাগরণ হয়েছে ফুটবলের, সেটা কিন্তু আমাদের এখন কাজে লাগাতে হবে। দেখুন, হয়তো আমরা ইন্ডিয়ান ম্যাচটা জিতিনি, সামনে আমাদের 2টো ম্যাচ আছে, সিঙ্গাপুর, হংকং। এই 2টো ম্যাচ আমাদের প্রথমে আমরা ঘরের মাঠে খেলবো। অবভিয়াসলি আমাদের খেলোয়াড়রা যে অবস্থায় আছে, যে শেপে আছে, আমার বিশ্বাস আমরা যদি এই আত্মবিশ্বাসটা কাজে লাগাতে পারি নিজের মাঠে,
প্রিপারেশনটা ভালো নিতে পারি, অবভিয়াসলি আমরা নেক্সট ম্যাচগুলোতে জয়ের মুখ দেখব। হামজার পথ ধরে অনেকেই আসছেন, যা দেশের ফুটবলকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে বলে আশা জানান তিনি। আরো বেশ কয়েকটা প্রোফাইলের খেলোয়াড় আছে যারা আগামীতে আসবে, এতে করে কিন্তু আমরা দক্ষিণ এশিয়া কিন্তু একটা অন্য একটা জায়গায় উচ্চতায় চলে যাব। কাজী পাপ্পু, মোহনার সংবাদ, ঢাকা। এর আগের দিন আমরা শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী হলেও অটুট বিএনপি জামাত ঐক্য, ফ্যাসিবাদের বিচার নিশ্চিতে নতুন দলের প্রতি আহ্বান। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত, আহত আরও 7, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি। বৃষ্টির অজুহাতে ফের ঊর্ধ্বমুখী রাজধানীর কাঁচা বাজার, বেড়েছে বেশিরভাগ সবজি ও তরকারির দাম, তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। এবং ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত 38 জন নিহত, গাজায় ইসরায়েলি বর্বরতায় 45 ফিলিস্তিনির প্রাণহানি, আহত আরও শতাধিক। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।